সবাইকে আমন্ত্রণ আমাদের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। এক মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান, এই আজকে আমাদের বিষয়। রাজনীতির বাইরে নয় কিছুই। রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য। একটি রাজনৈতিক দল হচ্ছে এমন একটি সংগঠন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং সেই নির্বাচনে বিজয়ীরা সরকার গঠন করে। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি তাহলে রাষ্ট্র ক্ষমতা যাবার জন্য জনগণকে তাদের অধিকার সচেতন করা এবং অধিকার আদায়ের মধ্য দিয়ে জনগণকে নতুন একটি স্তরে উন্নীত করাও রাজনৈতিক দলের অন্যতম দায়িত্ব। দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রাচীন রাজনৈতিক দলটি আগামী 23শে জুন তাদের 68তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। দেশ স্বাধীন হওয়ার আগে থেকে আরও যেসব রাজনৈতিক দল ছিল তার অনেকগুলোই এখন বিলুপ্ত প্রায়। টিকে থাকা অনেকগুলো দল তাদের প্রভাব হারিয়ে জনমানস থেকে বিস্তৃত হতে চলেছে। আবার নতুন নতুন রাজনৈতিক দলের জন্ম হলেও তার অনেকগুলোই ঝরে গেছে সূচনা পর্বেই। সব রাজনৈতিক দলই কি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, সেই উত্তর খুঁজতে চাই আমরা। আবার বিশ্লেষণটা এমনও হতে পারে যে সামরিক জান্তার হাত ধরে যেসব রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল সেই সব দলও দেশের মানুষের কাছে পৌঁছতে পেরেছে। জনসমর্থন নিয়েই তারা এখনও শক্ত অবস্থানে আছেন। ভোটের রাজনীতিতে এসব দলের অনেকটাই শক্তিশালী অবস্থানও আছে। আর ভোটে নাই কিন্তু ভোটের রাজনীতিতে সহযোগী শক্তির ভূমিকা থেকেই এখন জোটগত রাজনীতির একটি ভালো অবস্থানও আমরা দেখছি। প্রশ্ন হচ্ছে, দেশের রাজনৈতিক দলগুলো কি তাদের কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারছে? দলগুলো কি জনসাধারণের চাওয়া পাওয়া পূরণ করতে পারছে? আবার দীর্ঘকাল রাজনীতি না করেও হঠাৎ করে দলে যুক্ত হয়ে ক্ষমতার স্বাদ নেওয়া রাজনীতিকের সংখ্যা এখন অনেক বেশি। তাই রাজনীতিতে এখন হাইব্রিড শব্দের প্রচলন ঘটেছে। রাজনৈতিক দল তাদের অতীত জনমুখী চরিত্র হারিয়ে ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারার প্ল্যাটফর্ম কিনা, সেটাও এখন প্রশ্ন হচ্ছে জনমানুষের সামনে। এইসব আলোচনা প্রশ্নের জবাব খুঁজে আমরা উপসংহারের বিষয় এবার ঠিক করেছি, রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান হলো। এ বিষয়ে একটি উপসংহার টানতে চাই, পৌঁছতে চাই সিদ্ধান্তে। আর এই জন্য আমাদের আজকের এই সূচনা পর্বে আমাদের এই আলোচনায় বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুন রশিদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আপনাকেও স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। রাজনীতি নিয়েই কথা হবে, রাজনৈতিক দল নিয়ে কথা হবে। আমি শুরুতেই একজন একাডেমিশিয়ান হিসাবে, রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে অধ্যাপক হারুন রশিদ আপনার কাছে যেতে চাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনি সেই আলোকে কিভাবে দেখেন? কতটা প্রতিষ্ঠান মনে হয় আমাদের দলগুলো? আপনাকে ধন্যবাদ। বিশেষ করে গণমাধ্যমে এবং টেলিভিশনে এই ধরনের সিরিয়াস ইস্যু নিয়ে অনুষ্ঠান, এটা মনে হয় যে আমি এই প্রথম দেখলাম। ধন্যবাদ আপনাকে। তো এই জন্য আমি ডিবিসিকে ধন্যবাদ জানাই। আসলে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ, সমাজ, মানুষ, রাজনীতি, দেশের ভবিষ্যৎ, সেসব বিষয়ে নিয়ে গণমাধ্যমে এই ধরনের অনুষ্ঠান হওয়া উচিত। এখন আপনার মূল প্রশ্নে আসি। সেটা হলো যে আমাদের দেশের রাজনৈতিক দল কতদূর এগুলা প্রতিষ্ঠান হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হয়েছে বা এর অবস্থাটা কী। তো এই প্রশ্নে যেতে হলে এবং এটা যদি বুঝতে হয় তাহলে আমাদের ফার্স্ট বোঝা দরকার যে প্রতিষ্ঠান বলতে আমরা কী বুঝাই। কেননা সেটা যদি আমার স্বচ্ছ ধারণা থাকে তারপরেই আমরা কিন্তু একটা রাজনৈতিক দলকে সেভাবে মিলাতে পারি। আমরা প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিকীকরণ এসব শব্দের সাথে পরিচিত, কিন্তু তথ্যগতভাবে আমাদের ধারণাটা কতদূর স্পষ্ট সে বিষয়টাও কিন্তু খোলাসা হওয়া দরকার। তো আমি যদি বলি যে সমসাময়িক সময়ের একজন শীর্ষস্থানীয় শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, যার নাম হলো এসপি হান্টিংটন, স্যামুয়েল পি হান্টিংটন, অনেক বই লিখেছেন। যে সেখানে তার মূল একটা থিসিসটা সেটা হলো ইনস্টিটিউশন বিল্ডিং। যে একটা দেশের রাজনীতিতে সেখানে যে ইনস্টিটিউশন বিল্ডিংটা হলো ইম্পর্টেন্ট, তার থিসিস। এখন যেটাকে বলি আমরা ইনস্টিটিউশনালাইজেশন বা প্রাতিষ্ঠানিকীকরণ, তার সেটা তো বলতে কী বোঝায়? সেটা বলতে কতগুলো জিনিস বোঝায়। যদি 1, 2, 3 করে আমি যাই, প্রথম হলো যে একটা প্রতিষ্ঠান তার কতগুলো বেসিক রুলসের উপর এটা গড়ে উঠবে, যেটাকে আমরা বলি যে নট অ্যাসক্রিপশন বাট অ্যাচিভমেন্ট। অর্থাৎ ব্যক্তি ইচ্ছা, খেয়াল খুশি নির্ভর নয়,
কতগুলো নিয়ম কানুনের অনুশাসনের উপর এই প্রতিষ্ঠানে গড়ে উঠবে। এটা যদি বলি 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো যে একটা প্রতিষ্ঠান বা সংগঠন প্রাতিষ্ঠানিকই রূপ লাভ করে ওভার দি টাইম, যেটা বলে টেস্ট অফ টাইম। অর্থাৎ অন্যভাবে যদি বলেন যে সাস্টেনেবিলিটি, অর্থাৎ এটা একটা অনেক চ্যালেঞ্জ সেগুলোকে মোকাবেলা করে তার এটা ইট মাস্ট বি সাস্টেনেবল, চলমান এবং গতিময়তা থাকতে হবে। তারপর একটা প্রতিষ্ঠান যদি হতে হয় সেটা একটা রাজনৈতিক দল হোক বা অন্য রাজনৈতিক প্রতিষ্ঠানই হোক, সেখানে যেটা হলো যে পার্টিসিপেশনের কথা যেটা বলি আমি, অর্থাৎ গণতন্ত্রে যেটা আমরা জানি যে জনগণের অংশগ্রহণ, এই অংশগ্রহণের মধ্যে দিয়ে কিন্তু যে পার্টিসিপেটরি কনসেপ্ট সেটা আসে, সেটা থাকা দরকার। একটা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে হলে তার লেজিটিমেসির কোশ্চেন যেটা আছে, বৈধতার সেটা সেখানে থাকতে হয়। তারপর যেটা হলো যে একটা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান যদি হতে হয় তাহলে সেখানে যেটা থাকতে হবে অ্যাডাপ্টিবিলিটি থাকতে হবে, অর্থাৎ রিজিড একটা অবস্থানের মধ্যে থাকলে মৌলবাদী হওয়া যাবে না তাকে, অর্থাৎ সেখানে একটা অ্যাডাপ্টিবিলিটি, ফ্লেক্সিবল অ্যাকোমোডেশন গ্রহণ করতে হবে, সেটা গ্রহণ করা, সমন্বয় করতে হবে, ধারণ করা, সেটা সেখানে থাকতে হবে। তো এই যে কতগুলা আমরা বললাম যে এই শর্তগুলো যদি পূরণ করে তাহলে সেখানে একটা সংগঠন প্রতিষ্ঠানে পরিণত হয়। এবং সবচেয়ে যেটা হলো যে টেস্ট অফ টাইম, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনার এটা যদি সাস্টেনেবল হয় এবং সেটা যদি কতগুলো ভ্যালুজের উপরে, কতগুলো রুলসের উপরে, যেটাকে অন্যভাবে আমরা সবসময় রুল অফ ল বলি, তার উপর যদি থাকে, কোনো ব্যক্তি নির্ভর যদি না থাকে, তখন সেটাকে আমরা বলি একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এখন সেটা আমরা যদি এখন রাজনৈতিক দলের প্রসঙ্গে আসি তাহলে বাংলাদেশের রাজনৈতিক দল আমি সেখানে যদি আসি তাহলে আমি প্রথমে একটা নিঃসন্দেহে আমি বলবো, এবং আমার মনে হয় সকলেই একমত হবেন, যে 1949 সালে যে আজকের যে বাংলাদেশ আওয়ামী লীগ, তখন যে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এই নাম দিয়ে যার প্রতিষ্ঠা হলো 23শে জুন, এবং 67 বছরের মানে পথ পরিক্রমা অতিক্রম করে আজকে আওয়ামী লীগ এখানে এসে দাঁড়িয়েছে। এবং আপনি হয়তো জানেন যে আওয়ামী লীগের এই 67 বছরের উপরে আমি একটা সম্প্রতি বই লিখেছি, সেই বইটা বাংলা একাডেমি থেকে বের হয়েছে। সেখানে আমি বলেছি যে মূলধারার রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ কাউন্সিল 1949 থেকে 2016। এখন এই বইটার সামনে রেখেও যদি আমরা আলোচনা করি তাহলে ফার্স্ট যেটা আমি বলবো যে এই 67 বছরে আওয়ামী লীগের 20টি রেগুলার কাউন্সিল হয়েছে আর 6টি হলো বিশেষ কাউন্সিল, তাহলে 26টি কাউন্সিল। 26টি মানে হলো যে আপনার প্রতি 3 বছর অন্তর একটা কাউন্সিলের চেয়েও বেশি হয়েছে ওইভাবে। আর রেগুলার যদি কাউন্সিল যদি 20টি তাহলে প্রতি 3 বছরে একটা কাউন্সিল হয়েছে। তো প্রতি 3 বছরে একটি দলের একটি কাউন্সিল হওয়া, আর যখন কাউন্সিল রেগুলার হতে পারেনি তখন কিন্তু বিশেষ কাউন্সিল তারা আবার করেছে। সেখানে আমি মনে করি, এবং আওয়ামী লীগ দেখুন যে আমাদের দেশের সবচেয়ে প্রাচীন ওই অর্থে রাজনৈতিক দল, এবং যে দল আজকেও দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে কিন্তু টিকে আছে, 67 বছর ধরে টিকে আছে। কাজে সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে আওয়ামী লীগ আজকে একটা প্রাতিষ্ঠানিক রূপ কিন্তু লাভ করেছে, পিপুলের সমর্থনের বুদ্ধি বলেন, সাংগঠনিকভাবে যদি বলেন, এবং আদর্শগতভাবে যদি বলেন সেইভাবে, অর্থাৎ জনগণের চিন্তা চেতনা, আদর্শ, মূল্যবোধ সেটাকে ধারণ করা, এবং যেটা হলো মেইন স্ট্রিমিং পলিটিক্স যেটা বলি সেটাকে ধারণ করে 67 বছর শুধু টিকে থেকে থাকে নাই, মূল ধারা হিসেবে কিন্তু টিকে আছে ওই অর্থে। কাজে আওয়ামী লীগকে বলতে পারেন যে একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। বিজেপি যদি আর একটা আছি বাংলাদেশের নেক্সট যে যদি বলি বড় দল, সেটা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। 1978 সালের 1 সেপ্টেম্বর এই দলের প্রতিষ্ঠা হয়েছে। তো এই দলেরও আমি আওয়ামী লীগ সম্পর্কে গবেষণা করতে গিয়ে দেখলাম যে প্রতি 6.5 বছর অন্তর একবার কাউন্সিল হয়েছে। কাজে আওয়ামী লীগের মতো রেগুলার না, আওয়ামী লীগ যেখানে 3 বছরে করে সেখানে তারা 6.5 বছরে একবার করে। কাজেই সেখানে তো ধরেন কম্পারেটিভ স্টাডি করলে একটা ভিন্নতা পাবেন। তারপরেও 1978 সালে প্রতিষ্ঠার পর থেকে আজকে পর্যন্ত এই দল যেভাবেই হোক টিকে আছে, এবং শুধুই টিকে নাই, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল যে বিএনপি এ নিয়ে কোনো কারো ডিসএগ্রিমেন্ট নাই। জাতীয় পার্টি যতই বিরোধী দল হোক সংসদে সেটা হলো টেকনিক্যাল, কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বিএনপি এখানে দ্বিতীয় বৃহত্তম দল, একথা বলতে হবে। এখন যে বিএনপি এবং আওয়ামী লীগ, অর্থাৎ আমরা যে ক্রাইটেরিয়া সেট করেছিলাম যে এই ফিসেটগুলো যদি থাকে তাহলে সেটা হবে একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এখন সেইগুলা আমার ওই দলের ভিতরে যখন আমরা মূল্যায়ন করতে যাব তখন অ্যাপ্লাই করতে হবে। তো আমার মনে হয় যে রিলেটিভলি যদি দেখি আওয়ামী লীগ সম্পর্কে আমি স্টেট বলে দিতে পারি যে যেহেতু আমি এটা নিয়ে গবেষণা করেছি, যেটা একটা প্রাতিষ্ঠানিক রূপ এটা লাভ করেছে। এমনকি আওয়ামী লীগের বিভিন্ন সময় দেখবেন গঠনতন্ত্রে বলবে যে আমাদের এই প্রতিষ্ঠান,
অর্থাৎ দল বলে না, বলে প্রতিষ্ঠান। কাজে একটা প্রতিষ্ঠান মানে যদি বলি মনস্ক, তা সেখানে কিন্তু রয়েছে। এখন বিএনপির বিষয়টা যেটা হলো, এটা নিয়ে ধরেন কোশ্চেন মার্ক সেখানে আছে, এবং কতদূর এটা প্রাতিষ্ঠানিক হতে পেরেছে না পেরেছে সেটা একটা বিষয় আছে, কতদূর ব্যক্তি নির্ভর এবং কতদূর সেটা কাউন্সিল নির্ভর বা এদের কর্মী সমর্থকদের যে প্রত্যাশা তার উপর নির্ভর, কতদূর সেখানে ফ্রিডম আছে, কতদূর আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়, এই সব কিছু কিন্তু দেখার দরকার আছে। দিয়ে তো আবার কিন্তু মূল্যায়ন করা দরকার। আমরা সেই মূল্যায়ন, কাজে আমার কাছে মনে হয়েছে যে প্রতিষ্ঠান যদি বলেন তো নিঃসন্দেহে সেটা আওয়ামী লীগ সম্পর্কে দ্বিমত করার কোনো সুযোগ আর আছে বলে আমি মনে করি না। বিএনপি নিয়ে কোশ্চেন আছে যে প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকীকরণ বলতে, যদিও তাদের 38 বছর প্রায় পার হয়েছে, টিকে আছে 38 বছর, সেই কিন্তু টু হট এক্সটেন্ট কি পরিমাণে প্রাতিষ্ঠানিকীকরণের যে সংজ্ঞা, যে ফিচার বৈশিষ্ট্য, সেটা অ্যাপ্লাই করলে আমরা দেখতে পারি যে কোন পর্যায়ে আসে বা কি পরিমাণ। আমি সেই বিশ্লেষণে যাবো, তার আগে ডক্টর জাফরুল্লাহ আপনার কাছে আমি শুনতে চাই, আপনি যদি বলেন যে আওয়ামী লীগ বিএনপি, আপনি ডক্টর হারুন রশিদের বই না লিখলেও সাম্প্রতিক কালে যদি আমরা দেখি যে দলের বাইরে থেকে দলকে ফলো করা, যেটা বলি পর্যবেক্ষণ করা, বিশ্লেষণ করা, বিএনপি সম্পর্কে আপনার একটা বড় ধরনের আছে, এবং আপনি সর্বশেষ যে চিঠিটি লিখেছেন বিএনপির চেয়ারপারসন উপলক্ষে, তাকেও আমরা একটা বড় উপজীব্য হিসেবে ধরি। একটি দলের মূল্যায়ন খুব ছোট হলেও সেটি আমাদের কাছে একটু গুরুত্বভাবে আমরা দেখেছি যারা আমরা রাজনৈতিক পর্যবেক্ষণে আছি। আপনার বিশ্লেষণটা যদি বলেন, যেমনটি হারুন রশিদ বললেন যে দল হতে হলে, প্রতিষ্ঠান হতে হলে যা করা দরকার, আমাদের দুই প্রধান দল যদি বলেন। এই রাজনৈতিক দলগুলি, যে দুটা নিয়ে আমরা কথা বলছি, এদের দুটারই জন্ম হয়েছে জনগণের আশাকাঙ্ক্ষার থেকে। আচ্ছা, জনগণের আশাকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্যই দলগুলির জন্ম হয়েছে। যেমন ধরেন আজকে 1949 সনে আজকে পুরো পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের জন্মের মূল কারণ ছিল একটা, আমরা পাকিস্তান করে এনেছে, পাকিস্তান চাইছে কি চাই নাই কি, যদি সেই তর্কে না গেলে এটা হারুন সাহেব অনেক বেশি ভালো বলতে পারেন। উনি এই আমার বসে আলাপ করছিলেন। পাকিস্তানও একটা আমাদের রাজনীতির একটা ধাপ অগ্রগতি ছিল, স্টেপ। কিন্তু যখন এই পাকিস্তান যে জনগণের যে জিনিস দেওয়ার কথা দিতে ব্যর্থ হচ্ছিল বা ব্যর্থ, তারা অন্যদিকে চলে যাচ্ছিল, তখনই এই আশাকাঙ্ক্ষা নিয়ে আওয়ামী লীগের জন্ম। মোল্লা ভাসানী, শেখ মুজিব, ইনারা সবাই মিলে যে সারা দেশে এটা যেটা করলেন, সেখানে সুতরাং এটা প্রাতিষ্ঠানিক এবং কালের উনি যথার্থই বুঝিয়ে বলেছেন, কালের প্রভাবে জনগণকে সেখানে এটা একটা প্রতিষ্ঠানের রূপ লাভ করেছে। তো এত বড় দল, সম্প্রতি তাদের কাউন্সিল মিটিংও হয়েছে, তাদের তো প্রতি বছরই কাউন্সিল হওয়ার কথা, তাই না? প্রতি বছরই তো কাউন্সিল মিটিং, প্রতি তিন বছরই হওয়ার কথা। মোটামুটি সেই কাছেই আছেন। কিন্তু তাহলেও যেটা হচ্ছে কি, সেখানে অজান্তেই পুরাপুরি প্রাতিষ্ঠানিক যেগুলি থাকা উচিত সেগুলি পদক্ষেপ হয়ে আসে নাই। যেমন ধরেন এই কাউন্সিলে খুবই ভালো হয়েছে, আমার মতো আওয়ামী লীগের কাউন্সিল এটা খুবই ভালো হয়েছেন। তারা যেখানে ওয়াহিদুল কাদেরকে সেখানে হয়েছে, ইনফ্যাক্ট আমি মনে করি যে একটা অত্যন্ত খুব ভালো, তারা রাইট লোককেই। কিন্তু এই জিনিসটাই আমি অতীতও বলেছি যে এটাকে আরেকটু গণতন্ত্র আনা যায় কিনা তাদের ঈদ থেকে, কারণ এদের ভিত শক্ত হয়ে গেছে, এখন আর ভিত নড়ার কোনো স্কোপ আওয়ামী লীগের ব্যাপারে। ঠিক এখন বিএনপির ব্যাপারে, বিএনপিরও কিন্তু জন্মটা হয়েছে প্রয়োজনের তাগিদে। কিন্তু আপনি কি 49 সনের আওয়ামী লীগের জন্ম আর 76 সালে বিএনপির জন্ম, 78 সালে সেপ্টেম্বর মাসে 1 সেপ্টেম্বরে বিএনপির জন্ম, তখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তখন সামরিক আইন প্রশাসক থেকে দল করলেন, দুইটা কি একই রকম ভাবে দেখেন? আমি কিন্তু আসলে একইভাবে দেখি। আমাদের একটা প্রয়োজনের তাগিদে হয়েছে। দেখেন আজকে বঙ্গবন্ধু আমাদের সবার, আমরা যারা পুরানো লোক, আমাদের বয়স্ক, আমাদের মুজিব ভাই, উনি সারাটা জীবন উনার দিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। যে কারণেই হোক, সেটা হয়তো আজকে আমাদের সময় নেই। উনার কাছ থেকে অনেকে চমকে উঠেছে যে যখন বাকশাল সৃষ্টি করলেন, তখন এটা চমকে উঠেছে। সেই সময় একটা তাজউদ্দিন সাহেবের একটা যুক্তি, খুব প্রণিধানযোগ্য একটা যুক্তি আছে, মুজিব ভাই আজকে আপনাকে সরানোর তো কোনো পথ রাখলেন না, এক বন্দুকের গুলির সাথে সঙ্গে আপনি আমাদেরকেও নিয়ে মারা যাবেন। মোটামুটি এইটাই ছিল তাদেরই
আজকে যেখানে যেভাবেই হোক, এটা আমার চেয়ে অনেক বেশি ভালো বলতে পারবেন হারুন রশিদ সাহেব, উনি কানে টেনে গবেষণা করেন। তো আমরা বাহ্যিকভাবে যেটা দেখেছি, এটা আমি বলেছি, আমি এমনকি আমার প্রধানমন্ত্রীকে, উনি যখন পয়লাবার প্রধানমন্ত্রী তখনও বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর এটা ছিল ভুল সিদ্ধান্ত, এটা ভুল সিদ্ধান্ত। ওনার ভালো সিদ্ধান্ত অনেকগুলি ছিল, বলেছি, সেটা আজকে হয়তো আমি নাইব বললাম। কিন্তু এই অবস্থার প্রেক্ষিতেই আজকে বিএনপির উদ্ভব হতে পেরেছে। এটা না হলে সেটা অন্যান্য চক্রান্তর কথা, সেই সব কথা আমরা যেতেই পারি, কিন্তু বিএনপি এই পর্যায়ে এই কারণেই বিএনপির জন্ম হয়েছে। বিএনপির জন্মকালীন সময়েও সেখানে অনেকের সংস্পর্শ, আপনি সেটা বলছেন, এমনকি আমাদের আনোয়ার হোসেন মঞ্জু প্রথম আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন, আহ্বায়ক কমিটির ছিলেন, অনেকে বাম ডান অনেকেই ছিলেন সেখানে, সেই হিসেবে হচ্ছে। কিন্তু পরবর্তীকালে যেটা হয়েছে, জিয়াউর রহমান যতটা গণতন্ত্রী মনা ছিলেন, ওনার বিএনপির পরবর্তী নায়করা গণতন্ত্রের বর্ণনা, তারা ওটার সাথে জনগণকে, তাদের পার্টিকে সম্পর্ক রাখেন নাই। আজকেও দেখেন বিএনপির যে সমস্যাটাই হচ্ছে, আমি যেটা দেখি, তারা কান কথা শুনে খালেদা জিয়া ঘরে বসে কমিটি করছেন, মানে প্রাতিষ্ঠানিকীকরণের যে যাত্রা, সেই পথে হাঁটছেন না। অবস্থার একটা পরিপ্রেক্ষিতে ওনাদেরকে একটা সুযোগ করে দিয়েছে, বিএনপির একটা সুযোগ এসছে, হয়েছে, কিন্তু তারা এটাকে প্রাতিষ্ঠানিক রূপটা দিতে চাচ্ছে না, যেটা আমি আমার খোলা চিঠিতেও লিখেছিলাম। আমি দেখবে এমনকি জিয়াউর রহমানের তার তৈরি করার যে বিএনপির সংবিধান, বিএনপির গঠনতন্ত্র, সেখানে যতটুকু গণতন্ত্রের কথা হচ্ছে, আপনারা কিছুই মানছেন না, কিছুই করছেন না। তারপর ঠিক একইভাবে দেখেন তাদের আছেন নারীদের অনেক বেশি অবস্থান, ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে এক খালেদা জিয়া ছাড়া কোনো মহিলা নেই। সারুর রহমান আছেন, নাই, স্ট্যান্ডিং কমিটিতে নেই, নাই, এরা কেউ নাই, কারণ উনি একলাই আছে না। এরকম আজকে আরো এই করা যাবে। সুতরাং প্রাতিষ্ঠানিক রূপ না হলে যে জিনিসটা হবে কি, দেশের গণতন্ত্রের ভিতটা শক্ত হবে না। আজকে এই জন্যই দরকার যে আজকে বিএনপিকে তাদের এইসব খোলস ছেড়ে দিয়ে জনগণের কাছে যেতে হবে, পার্টির অভ্যন্তরে। এটা আওয়ামী লীগের জন্য প্রযোজ্য। আজকে আওয়ামী লীগের যে এই যে ছাত্রলীগের গণ্ডগোল, এখানে সেখানে গণ্ডগোল, এটা হয়তো একটা কারণ হলো কি, আমরা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্র, পার্টির অভ্যন্তরে দুটা পার্টির কারোই কিন্তু গণতন্ত্র জায়গা পায়নি। এটা না করলে আমাদের জন্য এটা অমঙ্গল হবে। আমি দুজনের যে তুলনা করলেন, আমি যদি এই প্রশ্নটা রেখে বিরতি যাব, পরে সে আপনাদের কাছে দুজনের কাছে প্রশ্ন শুনবো। এই যে প্রাতিষ্ঠানিকরণের ক্ষেত্রে কিছুটা হলো আওয়ামী লীগ অগ্রসরমান আছে, তার একটা সুফল যদি আপনারা দেখেন, যে এই 46 বছর পরে এসে যদি আমরা যুক্তি তর্ক বিশ্লেষণ করি, তাহলে আওয়ামী লীগই সেই অর্থে বেশিরভাগ সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। এখন যে 2017 সালে এসে যদি আপনি বিচার করেন, তাহলে দেখবেন যে মাত্র 3.5 বছরের মধ্যে আওয়ামী লীগের ক্ষমতার অবসান ঘটলেও বড় দীর্ঘমেয়াদে এখন সবথেকে বেশি সময়ের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আওয়ামী লীগ পেয়েছিল। বিএনপি তারপরে এসে অনেকটা সময় এগিয়েছিল, কিন্তু এখন তারা পিছিয়ে গেছে, হয়তো এই প্রাতিষ্ঠানিকরণ না করার একটা কুফল তারা পাচ্ছে। এই দুজন বিষয়ে আমি আপনাদের বক্তব্য শুনবো, তবে তার আগে একটি বিরতি দিতে। দর্শক থাকুন, আপনারা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে ডক্টর জাফরুল্লাহ এবং ডক্টর হারুনুর রশিদ। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান হলো। এ নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আমি ডক্টর হারুনুর রশিদ, আপনার কাছে, আপনি যে প্রথমে যে বলছিলেন যে অনেকগুলো ক্রাইটেরিয়া বলছেন, তার মধ্যে কি আপনি কি মনে হয় আওয়ামী লীগ অনেকটা অগ্রসরমান আমরা দেখলাম, যে প্রাতিষ্ঠানিক যে সমস্ত আমরা সূচক যদি বলি তাতে, কিন্তু ব্যক্তি গঠনতন্ত্রের বাইরে থেকে দল পরিচালনার ক্ষেত্রে কি মনে করেন যে যথেষ্ট গণতান্ত্রিক বা দলীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে? প্রথম এই ধরনের আলোচনায় যাওয়ার আগে আমরা আমাদের দেশের ইতিহাস, অতীত এবং যেসব ঘটনার মধ্যে দিয়ে আমরা এই পর্যায়ে পৌঁছেছি, এই সম্পর্কে কিন্তু আমাদের পরিচ্ছন্ন ধারণা থাকা দরকার। এখন আমরা যদি আশা করি যে পাশ্চাত্যের, অর্থাৎ ইউরোপ বা আমেরিকা বা উন্নত বিশ্বে যেভাবে সেখানে রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে থ্রু এ প্রসেস, ঠিক আমাদের দেশেও সেগুলো অলান্ডে হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের জাতীয় জীবনের অন্তত 1000 বছর বিজাতীয় বা বিদেশি, যেটাকে উপনিবেশিক শাসন বলি, অথবা বিজাতীয় শাসন, এগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু চলে আসছি। আমাদের এখানে 190 বছরের যে ব্রিটিশ উপনিবেশ শাসন, 24 বছরের পাকিস্তানি শাসন, পেছনে আমি নাইবে গেলাম 550 বছরের মুসলিম শাসন আমল, সেটাও বহিরাগত।
একমাত্র পালদের ছাড়া আর সব সেনরাও বাংলার বাইরে থেকে আসে, এইভাবে দেখা যাবে। এবং সেখানে শুধু যেটা হয়েছে আন্দোলন সংগ্রাম হয়েছে, একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে জনগণের ইনভলভমেন্ট এবং সময়ের পরিসরে পজিটিভ চিন্তাভাবনা থেকে যেটা গড়ে উঠে, সেটা নয় আমাদের আগের কাজই ছিল প্রতিষ্ঠান ভাঙা ওই অর্থে, অর্থাৎ যেটা হলো ঔপনিবেশিক বিজেপীয় শাসন, পাকিস্তানি হোক বা ব্রিটিশ হোক, তার বিরুদ্ধে সেখান থেকে আন্দোলন করা, এই ধরনের একটা কালচারও কিন্তু গড়ে উঠেছে। সেই যে ধ্বংসের যে কালচার বা সংস্কৃতি থেকে আজকে গড়ে তোলার সংস্কৃতি, এই যে ট্রান্সফরমেশন, তাতে তো একটা ট্রানজিশনের সময় একটা ব্যাপার আছে। এখন যদি আসি যে আওয়ামী লীগ এবং বিএনপির দুইটার যে প্রতিষ্ঠা, এটার প্রেক্ষাপট সম্পূর্ণ কিন্তু ভিন্ন। আওয়ামী লীগ যেটা জাবরুল্লাহ চৌধুরী সাহেব বলেছেন, জনগণের এক্সপেকটেশন নিয়ে জনগণের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। নামটাই হলো আওয়ামী, আওয়ামী মানে হলো সাধারণ জনগণ, আওয়ামী হলো জনগণ বা পিপল, কাজে পিপলের এক্সপেকটেশন সেটা রিপ্রেজেন্ট করেছে। আর 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপি যখন হলো, ক্ষমতা থেকে হয়েছে ফ্রম পাওয়ার, ফ্রম অ্যাবাভ, এবং সেখানে রাষ্ট্রযন্ত্র এবং বিভিন্ন সংস্থার নিঃসন্দেহে তারা কিন্তু ব্যবহার করেছে। ইট ইজ অন রেকর্ড কীভাবে ব্যবহার করে দলটা গড়ে তুলছে। তো যেভাবেই প্রক্রিয়াগত হোক না কেন, কিন্তু এখন একটা এটা মেজর একটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশে, দেয়ার ইজ নো ডিসএগ্রিমেন্ট অর ডিনাইং। এখন যদি আমি আসি যে প্রাতিষ্ঠানিকরণ বোঝার জন্য কথাটা বলছি, 1955 সালে প্রথম আওয়ামী লীগের পূর্ণাঙ্গ সংবিধান গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রে লেখা ছিল আর্টিকেল 66, কি লেখা আছে যে পার্টির প্রেসিডেন্ট বা সেক্রেটারি, ফর দ্যাট ম্যাটার অফিস হোল্ডার, তারা যদি সরকারের কোনো দায়িত্বে যায় বা রাষ্ট্রের দায়িত্বে যায়, তাহলে দলের দায়িত্বে থাকতে পারবে না। মনে রাখেন 1957 সালের আতাউর রহমান খানের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু যোগদান করলেন, করে তিনি 9 মাস মন্ত্রী ছিলেন। তারপর এই একটা হলো সংবিধান, আর একটা হলো দল গড়ে তোলা। দুইটা কারণে বঙ্গবন্ধু কি করলেন, ভলান্টারিলি কিন্তু সেখান থেকে চলে আসলেন। মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের দায়িত্ব নিলেন। একটা হলো দলের দায়িত্ব নিলেন, কেননা যেহেতু দলের দায়িত্ব নিয়েছেন তার রাজনৈতিক লক্ষ্য ভিন্ন, যে বাঙালি জাতীয় মুক্তির জন্য শক্তিশালী দল দরকার। দ্বিতীয় দল হলো সংবিধানে তার সাংঘর্ষিক, সংবিধানে এটা বার হয়েছে, যে কারণে তিনি ছেড়ে দিয়ে আসলেন। নর্মালি কি হয়, ওই সময় কিন্তু 3 জন যারা আতাউর রহমান খান সাহেব এবং 2 জন মন্ত্রী আওয়ামী লীগের যারা ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তারা কিন্তু দল থেকে মন্ত্রিত্ব রাখছেন। আর বঙ্গবন্ধু করলেন কিন্তু উল্টোটা। এখন আসেন, এটা হলো 1955 সালের সংবিধান। 1972 এই সংবিধান চলমান। 1972 সালে যখন দেশ স্বাধীনের পরে প্রথম আওয়ামী লীগের কাউন্সিল হলো স্বাধীনতা উত্তর, বঙ্গবন্ধু বলেন যে আমি স্টেডিয়াম করব পার্টির প্রেসিডেন্টের পদ থেকে, যেহেতু আমি সরকার পরিচালনার দায়িত্বে আছি। তখন বললো যে যুদ্ধ উত্তর বাংলাদেশ, চারিদিকে ধ্বংস, এটাকে গড়ে তোলা, কাজে এটা কাউন্সিল, এই কাউন্সিল যেটা হলো এটা একটা বিশেষ কাউন্সিল হিসেবে দেখা, এবং তাকে ফার্দার কিছু সময়ের জন্য কন্টিনিউ করা। অনেক বলাবলির পরে কাউন্সিলরদের পক্ষ থেকে বঙ্গবন্ধু রাজি হলেন। 74 সালে এসে বঙ্গবন্ধু কিন্তু পার্টির প্রেসিডেন্টশিপ ছেড়ে দিলেন, এবং তখন কি হলো, এইচ.এম. কামরুজ্জামান সাহেব প্রেসিডেন্ট রাইট, আর জিল্লুর রহমান সাহেব সেক্রেটারি হলেন। এবং বঙ্গবন্ধুকে তখন কিন্তু আবার হাত জোর করে সব কাউন্সিলর সমস্যারে রিকোয়েস্ট করেছিল কন্টিনিউ করার জন্য। বঙ্গবন্ধু কন্টিনিউ করেন নাই, প্রেসিডেন্টশিপ পার্টি ছেড়ে দিয়েছে। কি বলেছে সেই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, বলেছে যে পার্টির গঠনতন্ত্রে আছে যে পার্টি লিডারশিপ এবং সরকারি লিডারশিপ দুটো ভিন্ন হবে। কাজেই আমার পার্টির যে গঠনতন্ত্র সেটাকে সমুন্নত রাখতে হবে, সেটাকে সম্মান দেখাতে হবে, এবং এর মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে। এক্স্যাক্টলি কিন্তু আমি কোট করলাম তাকে। তাহলে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য এবং দলের প্রাতিষ্ঠানিকীকরণ জন্য এই যে নিয়মানুবর্তিতা এবং আইনের অনুশাসন, যেটা আমরা বলেছি, একটা পার্টির জন্য আইন হলো তার সংবিধান, গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রকে যদি আপনি ভায়োলেট করেন তাহলে তো হলো না। এখন পার্টি এবং সরকারি লিডারশিপ আবার যে এক থাকতে পারবে, এটা কিন্তু পরবর্তী পর্যায়ে আপনার হলো 1992 সালে কাউন্সিল হলো, তখন আবার অ্যামেন্ডমেন্ট করে বলা হলো যে না এক থাকতে পারবে। 1992 সালের আগ পর্যন্ত কিন্তু ছিল যে দুইটা ভিন্ন হবে। রাইট, বঙ্গবন্ধু এই যে কাজটা করলেন। তারপর যদি আপনি আসেন যে এখানে নারীর ক্ষমতায়নের কথা আমরা আলোচনা করছি ইত্যাদি, 1974 সালে আওয়ামী লীগের কাউন্সিল হেডেড বাই, তখন মানে প্রেসিডেন্ট ওভার বাই বঙ্গবন্ধু সেখানে কি করছেন, বলছেন যে আওয়ামী লীগের কাউন্সিলের মধ্যে একেবারে টপ উপর থেকে শুরু করে ন্যাশনাল কাউন্সিল শুরু করে ডিস্ট্রিক্ট এবং ইউনিয়ন পর্যন্ত 10% কাউন্সিলর হবে মহিলা। মনে রাখেন, পরবর্তী পর্যায়ে আমাদের জাতীয় সংসদে রিজার্ভেশন অফ সিট হলো স্বাধীনতা পরপর, তারপর এই অন-11 পরে নির্বাচন কমিশন বেঁধে দিল 33% হতে হবে। আর 74 সালে বঙ্গবন্ধু কিন্তু এটা করেছেন যে 10% হতে হবে মহিলা, বুঝতে পারছেন। তা এগুলো বললাম এই জন্য
যে একটা রাজনৈতিক দলকে প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে হলে আমি আগে যে কথা বলেছিলাম যে সেখানে আপনার একটা রাজনৈতিক দল তার যে গতিময়তা, তার যে মানে অ্যাডাপ্টেবিলিটি অর্থাৎ পরিবর্তী অবস্থার সাথে মিল থেকে আজকে আপনি শুধু আমি এই পয়েন্টটা বলবো যে আপনি যে অ্যাডাপ্টেবিলিটির কথা বলছেন যে গ্রহণ করা, এটা কিন্তু মাত্র 4 বছরের মাথায়, মানে 49 সালে দল হওয়ার পরে 53 সালে এসে মুসলিম লীগ শব্দটা বাদ দিয়ে দেওয়া হলো, কারণ অসাম্প্রদায়িক দল হতে হবে না। একটু কারেকশন 1953 সালে হয় নাই, আপনার বোধহয় আরো দেখা দরকার। 1955 সালে 53 সালে আলোচনা হয়েছিল, কিন্তু সিদ্ধান্ত হয় নাই 55 সালে হয়েছে, মানে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হতে, তো এটা 55 সাল হয়েছে। এখন তারা তো গ্রহণ করেছে। আবার যদি এইটাই বলেন তাহলে যে প্রসঙ্গটা জাফরুল্লাহ চৌধুরী সাহেব বলেছিলেন যে বঙ্গবন্ধু আজীবন সংসদীয় গণতন্ত্রের জন্য করেছেন, গণতন্ত্রের জন্য করেছেন, মানে জন্য, এই বাকশালটাকে বুঝতে হবে। এই বাকশাল যদি একদলীয় শাসন, বঙ্গবন্ধু তখন কিন্তু বলেছেন যে আমি আজীবন এটা করেছি, এটা হলো আমার একটা অন্তর্বর্তীকালীন পদক্ষেপ। এবং 1972 সালে কি করেছেন, 1973 সালে কি করেছেন, 74-এ কি করেছেন, করছেন 75 সালে। মাঝে কি কি গণ্য হয়েছে? আমরা যদি একটা সংসদীয় গণতন্ত্র যদি চর্চা করতে চাই, তা যেটাকে বলি আমরা রুলস অফ দ্য গেম, অর্থাৎ সেই রাজনৈতিক ব্যবস্থার, সরকার ব্যবস্থার নিয়মকানুন মানতে হবে না। আমাদের সেই সময় যারা রাজনৈতিক দল, যারা অস্ত্রের ভাষায় কথা বলেছেন, আপনি বলেছেন আনফিনিশ রিভলিউশন, তারপর থানা ফাঁড়ি থেকে অস্ত্র নিয়ে এসে এক ধরনের যুদ্ধ ঘোষণা করছেন। একটা যুদ্ধকালীন অবস্থাটা এমন ছিল যে বাংলাদেশ রাষ্ট্র তখন হয় সে পরাজিত হবে, অর্থাৎ তার অস্তিত্বহীন হবে, অথবা সে রুখে দাঁড়াবে এই অবস্থার মধ্যে দিয়ে। কাজে সেই ধরনের একটা সিচুয়েশনে 75 সালে হয়েছে। আমি যেটা দেখেছি এজ এ গবেষক যদি বলেন, এটা হলো আমাদের একটা জাতীয় যদি বলি ব্যর্থতা। এটা একক বঙ্গবন্ধু বা কোনো দলকে না করে তারপরে গেল এখন অর্থাৎ এটা যদি বলতে হয় তাহলে অ্যাজ অ্যান অপোজিশন আমি কি ভূমিকা পালন করেছি, আমি কি যথার্থ ভূমিকা পালন করেছি? তাহলে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য শুধু কি সরকারি দল করবে, শুধু কি বঙ্গবন্ধু একা করবে? তাহলে আমরা কি করলাম, জেএসডি কি করলো, সিরাজ শিকদার কি করলো, তোহা সাহেবরা কি করলেন, তারপর মতি সাহেবরা কি করলেন, তারপর এগুলো দেখতে হবে। এখন আসি লাস্ট কথাটায় আসি যে অ্যাডাপ্টেবিলিটি কোশ্চেন। 1975 সালে গিভেন সিচুয়েশনে বাধ্য হয়ে যদি বলবো, বাধ্য হয়ে বঙ্গবন্ধু কিন্তু এই ওয়ান পার্টি সিস্টেমে গেছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে। এটা পার্মানেন্ট ছিল না, কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আছে ওনার বক্তৃতা আছে। হ্যাঁ, যে আমি অনেক দুঃখে করেছি মিস্টার স্পিকার, আবার আমি ফিরে আসবো। এখন 75 পরে কি হলো, 15ই আগস্টের যখন হত্যাকাণ্ড হয়ে গেল, এরপরে 77 সালে এসে 76 সালে পিপিআর করলেন জিয়াউর রহমান, পলিটিক্যাল পার্টিকে আবার রিভাইভ করার সুযোগ দিলেন। আওয়ামী লীগ অ্যাপ্লাই করলো, এবং হয়তো আপনার জানার জন্য বলছি, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন এইটা লেগেছিল, তখন বলা হয়েছিল জিয়াউর রহমান সরকার থেকে পিপিআর এর আওতায় বঙ্গবন্ধু শব্দ ব্যবহার করা যাবে না, কেটে দিতে হবে। পরে আওয়ামী লীগ ওইটা বাদ দিয়ে তারপর কিন্তু অ্যাফিলিয়েশন নিয়েছে। এক সবচেয়ে দুর্ভাগ্য যে বাংলাদেশ সৃষ্টি করলো, এখন আর তার নাম কিন্তু নেওয়া যাবে না। যাই হোক, তারপর কি করলো আওয়ামী লীগ, তারপর যখন নতুন করে আবার নিল 21টা পার্টি যখন নিয়েছিল অ্যাপ্লাই করে এই যে পিপিআর অধীনে, আওয়ামী লীগ তখন নাম কিন্তু বাকশালের নামে নেয় নাই, কি নামে নিয়েছে, আওয়ামী লীগ। তাহলে বঙ্গবন্ধু করলেন যদি বলি বাংলাদেশ কৃষক আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ হিসেবে রিভিউ করছে। এইটাই হলো প্র্যাগমেটিজম, এটাই হলো বাস্তব পরিস্থিতির নিরিখে একটা দল। তখন জানেন তারা বঙ্গবন্ধুর ওটা কি মাথা রেখেছিলেন যে সাময়িক। আব্দুর রাজ্জাক সাহেব 83 সালে এসে বাকশাল করেছিলেন, সেগুলি আমরা জানি সার্ভাইভ করে নাই, না, এগুলো ছিল সেন্টিমেন্টাল। আর আওয়ামী লীগ যেটা করছে সেটা হলো প্র্যাগমেটিক। কাজেই একটা দলকে যদি ইনস্টিটিউশন হতে হয়, অনেক ফিচার এলিমেন্টের কথা আমি বলেছি, তার মধ্যে একটা হলো কিন্তু যে রিয়াল পলিটিক অ্যাপ্রোচ, অর্থাৎ জনগণের প্রত্যাশা, সমাজ চাহিদা এবং পরিবর্তিত অবস্থার আলোকে দলকে যদি আপনি খাপ খাওয়াতে না পারেন। আজকে মুসলিম লীগ তো পাকিস্তান আনছিল, রাইট, 1906 প্রতিষ্ঠা, মুসলিম লীগের অস্তিত্ব আছে নাই, কিন্তু আওয়ামী লীগ 67 বছর ধরে আছে। আমি সেই ব্যাপারে জাফরুল্লাহ দৃষ্টি আকর্ষণ করবো যে যেটি হারুন রশিদ বলেন, অপোজিশন যদি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে তৈরি মেড ইন বাংলাদেশ রাজনৈতিক দল, প্রথম রাজনৈতিক দল জাসদ, এবং বঙ্গবন্ধুর বিরোধিতা করার জন্য তাদের জন্ম। সেই জাসদ কিন্তু আমরা মেইন স্ট্রিম রাজনীতিতে অনেকদিন দেখি নাই। 78 সালের দল, এবং যেটি হারুন রশিদ বললেন যে সামরিক, তখন জেনারেল জিয়াউর রহমানের হাতে গড়া দল এখনও টিকে আছে এবং একটি বড় অবস্থানে আছেন। এইচ.এম. এরশাদ 1986 সালে যে জাতীয় পার্টি করলেন, তারও অবস্থান আছে, কিন্তু প্রথম যে আমাদের রাজনৈতিক দল, বিরোধী দল হিসেবে, তার অস্তিত্ব আমরা অনেকদিন দেখি নাই, এখন আবার সরকারি জোটের মধ্যে দেখি। আপনি কিভাবে বিশ্লেষণ করেন এই যে প্রতিষ্ঠান না হওয়াটা? এখানে একটা কথা যেটা প্রফেসর হারুন রশিদ সাহেব বলেছেন,
যদি বঙ্গবন্ধুর ওই পার্লামেন্টের ওই স্পিচটা আমি দেখি নাই, যদি আজকে জানলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি উনি যেহেতু একজন রাষ্ট্রবিজ্ঞানী, উনি নিশ্চয়ই ভুল কথা বলবেন না, না জেনে বলবেন না। এইটাই আওয়ামী লীগের প্রকাশ করা উচিত, কিন্তু এটা আওয়ামী লীগের জোরে বলা উচিত ছিল, এটা সাময়িক পদক্ষেপ। ওখানে বলি 13 অগাস্ট 1975 সন বঙ্গবন্ধু আমাকে সাভার থেকে ডেকে এনেছিলেন। আমি ওনার কাছে 4 ঘন্টা ছিলাম, সকাল 10টার দিকে এসেছি, 2টা পর্যন্ত ছিলাম। সেই কাহিনী আমি অন্য সময় বলতে পারি। সেখানে একটা কথা উনি বলেছিলেন যে উনি একটা কারণ ছিল ডেকে আনা বাকশালে যোগদান করার জন্য। আমার কলেজ বাকশালে যোগ দিতে হবে, ডাক্তার বাকশালে কথা। আমি বলছি, মুজিব ভাই আপনি তো কমিউনিস্ট না, আপনি কেন এটা করতেছেন? আপনি তো বরঞ্চ পুঁজিবাদীতে বিশ্বাস করেন, ইয়েতে করেন। বঙ্গবন্ধুর একটা অপূর্ব ছিল, অপূর্ব স্মরণ শক্তি ছিল। উনি বলল যে তোমার মনে আছে ডাক্তার, তোমার বউকে নিয়ে কক্সবাজার গেছিলা, কম্বল পাইছিল না? আমি কাজী গোলাম মোস্তফাকে দেখে বলছিলাম 7 কোটি কম্বল আছে, আমারও তো একটা ছিল। ডাক্তার তার বউকে নিয়ে কষ্ট পাইছি কেন? তোমরা যদি আমার সাথে না আসো দেশের চোরটাতে ভরা যাবে, ভালো লোক না থাকলে খারাপ লোক জায়গাটা দখল করে। এটা ছিল ওনার যুক্তি। আর আমার যুক্তি ছিল, মুজিব ভাই আপনি যেটা বিশ্বাস করেন সেটাই করেন, পুঁজিবাদের মাধ্যমে। আমাদের সুইডেনও পুঁজিবাদী দেশ, ব্রিটেনও পুঁজিবাদী দেশ, তাদের ওয়েলফেয়ার সিস্টেম। বল তুমি আসো, আমি হিসাব আলাপ করবো। আমার দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য, উনি 13 থেকে আমি একটু ওই পরের দিন বিলাস চলে যায়। তারপর তো 15 আগস্টের ঘটনা আমরা জানি। উনি যে কারণে হোক, যেটা বাকশাল একটা ভুল পদক্ষেপ ছিল, তো অবশ্য যেটা হারুন বললেন যে এটা একটা সাময়িক, ওটা অতটা প্রচার পায়নি। যদি সাময়িক ঘটনা হয় সেটা ভালো। এখানে জাসদের ব্যাপারটাও দেখেন, বঙ্গবন্ধুর এটা ওনার কারণেই হোক, ওনার দলের কারণেই হোক, জাসদকেও কিন্তু প্রকৃত ভালোভাবে রাজনীতি করতে পারেনি। তারা জড়িয়ে পড়ে রক্ষীর অত্যাচার। এটা ভুলে গেলে চলবে না। জাসদের জন্ম হওয়ার একটা কারণ হলো যে রক্ষী বাহিনীর চরম অত্যাচার যেভাবে হচ্ছে। আজকে যেভাবে দেশে কেউ রাস্তায় বাইর হলে পুলিশ গুলি গেরা মারা, মামলাতে, অবশ্য আজকে পদ্ধতিটা ভিন্ন, আজকে 10টা মামলা দিয়ে দেওয়া হয়। দুটাই কিন্তু গণতন্ত্রের পথে বাধা, এই জাতীয় জিনিস। তবে এটার জন্য কোনো যুক্তি হবে না যে জাসদ কেন, এটা জাসদের সিরাজুল আলম খান রবদেরকে আরও খোলা মনে, ওই যে প্রাতিষ্ঠানিক রূপের কথা বললো, এটা অনেক ব্যাপক আলোচনা হওয়া উচিত। কেন তারা তারাই প্রথম বিরোধী দল। একটা ছিল অবশ্যই, এটা মুজিব ভাইয়ের কারণ হতে পারে, যেটা মনে আছে আজহার ভোলাতে ডাক্তার আজহার বিরুদ্ধে, উনি তো আওয়ামী লীগ করতেন, কিন্তু পরে জাসদ উনি যাতে না হয়, মুজিব ভাই ভোলার থেকে দাঁড়িয়ে গেলেন। ওনাকে আর যেতে হয়নি, কিন্তু উনি তো উনার বিরুদ্ধে কে যায় দাঁড়িয়ে জিতবে, এটাও একটা ভুল সিদ্ধান্ত। ওনাদেরকে, জাসদকে সংসদে একটা বিরোধী দল হিসাবে করতে দেওয়া উচিত ছিল, সেটা দেওয়া হয়নি। তখন অবশ্য পরিস্থিতিটা ভিন্ন, এটা আমি মেনে নেব যে তার নতুনভাবে রাষ্ট্র করতে হবে, চারিদিকের বিরোধিতা আছে, আরব দেশগুলির বিরোধিতা আছে, আমেরিকার বিরোধিতা আছে, দেশেরই হাজার হাজার লোকেরই একটা কঠিন সময়ের মধ্য দিয়ে পার হয়েছে রাজনীতিটা। তাহলে রাজনীতির দিক থেকে রাজনীতি করতে না দেওয়াটা একটা ভুল আমার মতে। সেইখানে যখন বঙ্গবন্ধুর ওই ভুলটা ছিল, আজকে আমি দেখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে রাস্তায় নামতে দিচ্ছেন না, এটাও একটা ভুল। তা বলে বিএনপির কোনো অজুহাত থাকবে না তাদের গণতান্ত্রিক মনা না হওয়ার জন্য, তাদের ওখানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। আজকে উনারা এটার কোনো কারণ নাই এই করার জন্য। উনি 51টা দল করে দিয়েছেন, দিয়ে সেখানে সেটি 51 2-4টার সাথে খালেদা জিয়া তো নিজেও যেতে পারেন না। নিশ্চয়ই আমি নিশ্চিত, যদি আজকে উনি যদি রাস্তা দিয়ে বেরোন, সরকার তার যাতায়াতকে বন্ধ করে দেবে না। দিলে তো আমরা তো দেখবো যে এইটা তো করতে পারেন না, সামনে নির্বাচন আছে, এটা করাতে আমি নিশ্চিত আজকে প্রধানমন্ত্রী এইটা করবেন না, ওনাকে নিশ্চয়ই যাতায়াতে বাধা সৃষ্টি করবেন না। তো এটার জন্য ভিতটা যদি না হয়, গণতান্ত্রিক ভিত যেটা আওয়ামী লীগের যেইটা আছে, কারণ তারা অনেক সংগ্রামের মধ্য দিয়ে এসছে, এদের আবার উত্থানটা একটু সহজ ছিল, এই ব্যাপারে তর্ক করার দরকার নেই, ক্ষমতায় থেকে রাজনীতিতে এসে পেরেছিলেন, যদিও এটা জনগণের সমর্থন ছিল। এটা কিন্তু না করা যাবে না। জিয়াউর রহমানকে তখন জনগণের সমর্থনটাই ছিল, পদ্ধতিটা এই ছিল। আমরা সেই বিষয়ে এর পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। দর্শক, আমরা একটি বিরতি যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আবার কথা বলবো রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান হলো।
আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান হলো। আমরা যাব ডক্টর হারুন হোসেন, আপনি বলছিলেন যে অনেকগুলো দল, মুসলিম লীগের কথা বলছিলেন যে বিলুপ্ত হয়ে যাওয়ার মতন অবস্থা। এই যে প্রতিষ্ঠান না হলে রাজনৈতিক দল যে টিকে থাকে না, শেষ পর্যন্ত যে উদ্দেশ্য জনগণের সেবা করা বা রাজনৈতিকভাবে রাষ্ট্রপন্থা পর্যন্ত, সেটা থাকে না। টিকবে কিভাবে? যারা আছে তাদের কি করা দরকার প্রতিষ্ঠান? টিকবে কিভাবে? আওয়ামী মুসলিম লীগ যখন হলো, আওয়ামী মানে জনগণ, আর ক্ষমতাসীন মুসলিম লীগ যেটা পাকিস্তান আনলো তার নাম হলো সরকারি মুসলিম লীগ। তো দল যখন সরকারি দল হয় তখন তো সেটা আর টেকে না। কাজেই দলকে তো জনগণের অ্যাসপিরেশন, তার আশা আকাঙ্ক্ষা ধারণ করতে হয়। আমি কয়েকটা মোটা দাগে কথা বলি যেহেতু সময় কম। একটা হলো যে বঙ্গবন্ধু, যেটা আমাদের চৌধুরী সাহেব বললেন যে উনি তো পুঁজিবাদী ব্যবস্থা বিশ্বাস করতেন, দিস নট ট্রু। আপনি বঙ্গবন্ধুর, আমি সবসময় যেটা বলি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হলে আমাদের বেশি করে আরও গবেষণা এবং রিসার্চ করা দরকার, বই পড়া দরকার। বঙ্গবন্ধুকে বুঝতে হলে তার অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা দুইটা পড়া দরকার। আপনি অসমাপ্ত আত্মজীবনীতে তিনি যখন 52 সালে চায়না সফরে গেলেন, ওখান থেকে এসে তো আবার তিনি যে অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন যে আমি কমিউনিস্ট নই, তবে সমাজতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি এই জন্য যে পুঁজিবাদী ব্যবস্থা শোষণমূলক, এবং এই ব্যবস্থা যতদিন থাকবে তত মানুষের উপর শোষণ কিন্তু থাকবে, এটা বলেছেন। আবার কারাগারের রোজনামচা পড়ে দেখেন, যখন ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যরা যখন বোম্বিং করেছে, তখন তিনি চায়না এবং সোভিয়েত ইউনিয়ন কেন এর পাশে দাঁড়ায় না, এবং সেখানে তার উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো দেখবেন। যদি বড় আকারে যদি আমরা সেই উদ্ধৃত দেখি, পৃথিবী দুই ভাগে বিভক্ত। কাজী বঙ্গবন্ধু বাংলাদেশের আদলের যে সমাজতন্ত্র সেই পক্ষে ছিলেন। এক, জেএসডির প্রবলেম হলো এই যে বাংলাদেশের মানুষ সমাজ যে রাজনীতির জন্য প্রস্তুত না, জেএসডি সেই রাজনীতি এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অন্যরাও করেছে, সফল হয় না, জেএসডিও সফল হয় নাই। আর একটা কথা যেটা বলেছেন যে জাসদ সৃষ্টি হয়েছিল রক্ষী বাহিনীর কারণে, জাসদ সৃষ্টি হয়েছিল 1972 সালের 31 অক্টোবর, তখনও রক্ষী বাহিনী সৃষ্টি হয় নাই। কাজেই এটা হলো পরের ঘটনা। আর জেএসডি জনগণের লাইন ছেড়ে দিয়ে যখন গণবাহিনী সৃষ্টি করলো এবং যখন সশস্ত্র পন্থায় অবলম্বন করলো, তখন কিন্তু ডিটেলস হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে যখন গেল এবং 1974 সালে এইসব ঘটনার মধ্যে দিয়ে, এইসব ঘটনার মধ্যে দিয়ে আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন, সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন। সেখানে যেটা প্রয়োজন ছিল জনগণকে সাথে নিয়ে একটা গণতান্ত্রিক কাঠামো যদি থাকতো, তাই জাসদ আসলে এদেশে প্রধান অপোজিশন থাকার কথা জাসদেরই ছিল, কিন্তু রং পলিসি এবং পলিটিক্সের কারণে এবং সমাজ মানুষের চিন্তা ভাবনা চেতনার স্তরকে বিশ্লেষণ না করে, যদিও বলেছে সায়েন্টিফিক সোশ্যালিজমের নামে আনসায়েন্টিফিক অ্যাপ্রোচ গ্রহণ করার কারণে ফাইনালি যেটা হলো যে রাজনৈতিক দলকে প্রতিষ্ঠান করতে হলে দলের ভেতরে আমরা যে গণতন্ত্রের চর্চা বলি, এখন সময় নাই বলা গেল না যে আওয়ামী লীগ দেখবেন সাবজেক্ট কমিটি আছে, ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সেখানে হয় আলোচনা হয়, তারপর নেত্রীর হাতে ক্ষমতা দেয়। আজকে যদি গোপন বেল্ট করেন, তারপর শেখ হাসিনা সেখানে প্রেসিডেন্ট অফ পার্টি, বঙ্গবন্ধু যেমন হতেন, এটাই হয়। কাজেই ওখানে গোপন ব্যালট না হলে যে গণতন্ত্র নাই আমি এটা মনে করি না, কিন্তু দেখতে হবে যে প্রক্রিয়াটা কি। যেমন সজীব ওয়াজেদ জয় তো পার্টির কেউ কিছু হয় না এখনো, কিন্তু আপনি যখন তারেক জিয়াকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করেন, তখন চেয়ারম্যান করেন, তখন কিন্তু কোশ্চেন আসে যে একটা প্রক্রিয়ার মধ্যে করেন, আগে প্রথম সদস্য হোক, তারপর একটা প্রক্রিয়ার মধ্যে হতে হতে কত ধরনের থেকে লোকজন আছে। কাজে একটা প্রতিষ্ঠান যখন হবে তখন একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগাইতে হবে, আর সেখানে যদি উপর থেকে চাপিয়ে দেন তখন কিন্তু আর প্রতিষ্ঠান হলো না। কাজেই একটা প্রতিষ্ঠান হতে হলে আগে যে কথা বলেছিলাম যে সেখানে আপনার পলিটিক্যাল পার্টি কতগুলো নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়, এবং সেই পলিটিক্যাল পার্টি জনগণের যে আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে হয়, সেই পলিটিক্যাল পার্টি সন্ত্রাস সহিংস কর্মকাণ্ডের মধ্যে যাবে না, গণতান্ত্রিক আচার আচরণ করবে, প্রয়োজন হলে 3 কনজিকিউটিভ টার্মে অপোজিশনে থাকবে, তারপরে সে সহিংস পথে যাবে না। এই অর্থাৎ জনগণের পক্ষে, গণতন্ত্রের আদর্শের পক্ষে থাকবে এবং গণমুখী স্থানে যাবে দলের ভেতরে এবং জাতীয় পর্যায়ে, এবং সেইগুলো যদি করতে পারে জনগণকে ধারণ করতে হবে তার আশা আকাঙ্ক্ষাকে। সেইটা যদি আজকে বিএনপি যে একটা বেকায়দার মধ্যে আছে সাংগঠনিকভাবে, কেন হয়েছে? বিকজ অফ হিস এই যে আমরা 2014-15 যে অবস্থা দেখলাম, এই লাইন তো মানে গণমুখী লাইন না, যেখানে আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যেখানে আজকে বেরোতে পারে না। আর আদারওয়াইজ আপনার সরকার শুধু নিষ্পেষণ করবে আর আমি বেরোতে পারবো না, এটা তো হতে পারে না, এটা তো হয় না কখনো। এটাকে ব্রেক করা, 75-এর পরে তো আওয়ামী লীগ শুরু করে বেরিয়েছে, এই ব্রেক করার যে নৈতিক অবস্থানই তো নাই। ডক্টর জাফরুল্লাহ কি বলবেন, শেষ করেন আপনি। এখানে বড় তফাৎ হলো কি, মুজিব ভাই সবসময় পার্টির গুরুত্বটা বুঝেছেন। পার্টি মানে গণতন্ত্রের পার্টিতে উনি 10ই জানুয়ারি 1972 সন, উনি 8ই জানুয়ারি, ইনফ্যাক্ট 8ই জানুয়ারিতে বিলাতে পৌঁছলেন।
পাকিস্তান থেকে উনি বিলাতে পৌঁছলেন 8ই জানুয়ারি 1972 সন। ওখানে নেমে উনি একটা কথা বলে, যখন সব শুনলেন কি হয়েছিল না হয়েছিল, তোরা দেশ চালা, আমি গান্ধী হয়ে যাব। দুটা ছিল, একটা হলো হাসিনার মায়ের সাথে কথা বলতে চেয়েছিলেন, বলেছেন হয়তো ফোন করা যাবে কিনা, আর আমি গান্ধী হইতে চাই। তখনকার দিনে আমরা যেটা মনে করেছি যে উনি যদি গান্ধী হাজার পার্টিকে রাষ্ট্রের শাসনের ক্ষমতাও, এটা কথা তো হারুন পরিষ্কারভাবে বুঝিয়ে বলেছেন। আজকে সেখান থেকে আওয়ামী লীগ কিন্তু অনেক দূরে সরে এসছে। আজকে আমাদের দুই পার্টিই সব ব্যবসায়ী নিয়ন্ত্রিত পার্টি হয়ে গেছে। ব্যবসায়ীদের নিয়ন্ত্রিত হলে কি তারা কুইক চায়, তারাতে এত নিয়ম করে নেওয়ার দরকার কি আছে? ইলেকট্রিক দরকার, দাম বেশি হলো কম হলে কিছু না দিয়া দাও, জনগণ তাতে খুশি হবে। এখানে ব্যবসায়ী, সুতরাং প্রধানমন্ত্রীকে বলতেছে নেত্রী আপনি কইরা দেন, আপনি করে দেন, আপনার কথার বাইরে কে কথা হলো, দুই দিকেই। এটা এত কিছু সময় ক্ষেপণের কোনো দরকার নেই আজকে। তবু তাহলেও আওয়ামী লীগের একটা সুবিধা হলো, যেভাবে তারা থাকার হতো দরজাটা অনেক বেশি খোলা, অনেক বেশি খোলা, তার কাছে যে কেউ যেতে পারে। আর তাছাড়া ওনার এটাতে আরেকটা অন্য দিকে আছে। আর এদিকে বিএনপির বেলাতে যে সমস্যাটা হয়েছে, ওনারা বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে তো হয়েছে, যেটাই হোক, ওনাদের ওখানে ওনার ছেলে মারা গেছেন, আরেকটা ছেলে আটকা পড়ে আছেন ইত্যাদি। তারপরে রাজনীতিতে একটা ভীষণভাবে ওনারা ধাক্কা খেয়েছেন, এটা তো না করা যাবে না। এই কারণে ওনাদের জন্য মূল কারণই হচ্ছে এখন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া, রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। দুই দলকেই তারা এখন থেকে আমাদের বলা উচিত আগামীবারের নির্বাচনের পরে তারা কি দেবেন। কেবল ডিজিটাল বাংলাদেশ অথবা ফেলে দেব, উড়িয়ে দেব, এটা কখনো কারো হতে পারে না। আজকে আমাদের কাছে আরও পরিষ্কারভাবে আসা উচিত কৃষক শ্রমিকের কথা, সাধারণ জীবনযাত্রার কথা। এখনও যে অনেকগুলি জীবন, যেমন তার ওষুধের কথা বলল, আকাশচুম্বী মূল্য হয়েছে। এইসবের জন্য যদি তারা, এটার একমাত্র পথ পার্টির অভ্যন্তরে আলোচনা, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ গ্রহণ না করলে জাতির জন্য মঙ্গলকর হবে না। ডক্টর জাফরুল্লাহ, আপনাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ ডক্টর হারুন রশিদ, দুজনকে। আজকের মতো শেষ করছি উপসংহার। আজ আমরা আলোচনা করলাম রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান, এ নিয়ে আলোচনা শুরু হলো, চলবে এই পুরো মাস জুড়ে। আমাদের সঙ্গে আজকে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুন রশিদ এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আপনাদের দুজনকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনাদেরও। আগামীকাল আবার দেখা হবে উপসংহারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।